সঞ্চয়পত্রে মুনাফা কমায় অনেকেই ঝুঁকছেন বন্ডে। সরকারি বন্ড বাজার শক্তিশালী করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতের অংশ বাড়বে সঞ্চয় নির্ভরশীলদের, বলছেন বিশ্লেষক। চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিমুক্ত করার উদ্যোগ। 15 ধরনের পণ্য বন্দরের শেডের পরিবর্তে বেসরকারি অফটক থেকে ডেলিভারি নেয়ার নির্দেশনা জারি। সক্ষমতা বাড়ানোর দাবি। পানি সংকটে 2 যুগ ধরে বন্ধ নেত্রকোনার মৎস্য বীজ উৎপাদন খামার। ক্ষতির মুখে চাষিরা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দ্রুতই চালুর উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $67। 7.5% দর বেড়েছে প্রাকৃতিক গ্যাসের। এবং পর্তুগালে তড়িঘড়ি করে নতুন অভিবাসন আইন পাশ। নতুন আইনে কঠিন হবে ভিসা পাওয়া। রেসিডেন্ট কার্ড পাওয়ার 2 বছর পর নেওয়া যাবে পরিবার। কাজ না পেলে ফিরতে হবে দেশে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। যারা নির্দিষ্ট হারে মুনাফা, বিনিয়োগের স্থিরতা ও অর্থ ফেরতের নিশ্চয়তা চান, সারা বিশ্বে তাদের কাছে জনপ্রিয় ট্রেজারি বিল বা বন্ড বা প্রত্যয়নপত্র। দেশেও এবার সঞ্চয়পত্রের পাশাপাশি সরকারি বন্ড বিল বাজার শক্তিশালী করতে চায় বাংলাদেশ ব্যাংক। তবে তথ্যের অভাব যেন সবচেয়ে বড় বাধা বন্ড বাজার প্রসারে। সেলিয়া সুলতানার রিপোর্ট। জি, নেম অফ অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট হচ্ছে আপনার নামে মাহমুদা আক্তার। জি। সারা জীবন পরিবার, পরিজন, সন্তানদের দেখভালে এখন কিছুটা দৃষ্টিতে ধার কমেছে মাহমুদা আক্তারের। পায়ের দৃঢ়তাও দৃষ্টির মতোই ক্ষীণ, শব্দে ক্লান্তির ভার। প্রচণ্ড আত্মসম্মান নিয়ে চলা মানুষটি একাই আসেন ব্যাংকে। ঘর খরচা থেকে বাঁচিয়ে এখন পর্যন্ত করেছেন একটি সঞ্চয়পত্র। এবার খুব খোঁজ খবর নিয়ে মাত্র 50 পয়সা বেশি লাভে খুঁজে নিলেন ট্রেজারি বন্ড। আপনি এটার কথা কোথা থেকে জানলেন? এটা আমার এক পরিচিত লোকে করছে, ওখান থেকে জেনেছি। সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়ার পর বেশ খানিকটাই চিন্তিত হয়ে পড়েছেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। সেক্ষেত্রে কিন্তু সরকারের যে ট্রেজারি বন্ড বা বিল রয়েছে সেখানে তারা বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়পত্রের মতনই তারা বিভিন্ন মেয়াদে এটি রাখতে পারবেন এবং বিভিন্ন মুনাফার হারও রয়েছে। যে বিষয়টির সুযোগ রয়েছে সেটি হচ্ছে প্রথমেই যে মুনাফার হারটি নির্ধারিত হবে তিনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সেই একই হারে মুনাফা পেতে থাকবেন। কোনোভাবে যদি কমেও যায় এর মধ্যে সেটির কোনো পরিবর্তন হবে না এবং প্রতি 6 মাস পরপরই এই মুনাফাটি সেই হিসেবে, সেই ব্যক্তির হিসেবে, সঞ্চয়কারীর হিসেবে সেটি যোগ হবে এবং মেয়াদ যখন শেষ হবে তখনও কিন্তু তিনি সম্পূর্ণ অর্থই তিনি তার হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে যাবেন। সম্প্রতি ট্রেজারি বন্ড বা বিল বাজার শক্তিশালী করতে সবার জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সঞ্চয়পত্রের মতো সরকারকে অর্থঋণ যোগানদানকারী বিশাল এই জনগোষ্ঠীর উদ্বেগ আর অনিশ্চয়তা কাটানোর প্রাথমিক উপযোগ তথ্য। সঞ্চয়পত্র তো এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয় সুদ কার্যক্রম দেওয়ার জন্য। তো এই কারণে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে সরকারেরও যাতে কিছুটা সাশ্রয় হয়, আবার সোশ্যাল সেফটিনেস প্রোগ্রামও যাতে বাধাগ্রস্ত না হয়। আমাদের ট্রেজারি বন্ড এবং বিল এইটাকে ব্যক্তি পর্যায়ে আরও কীভাবে প্রমোট করা যায়। সরকারি বন্ড ছাড়াও কর্পোরেট বা বাণিজ্যিক বন্ডেও বিনিয়োগ করতে পারেন সঞ্চয়কারীরা। তবে এই বিশাল সংখ্যক নীরব জনগোষ্ঠীর জন্য শেয়ার বাজারের তালিকাভুক্ত মধ্যস্থতাকারী আর্থিক সেবা প্রতিষ্ঠানের সেবা ও পরিসরও বাড়াতে হবে। বন্ডের ইনভেস্টমেন্ট এখন বেশ লুক্রেটিভ, ইন্ডিভিজুয়াল না শুধু, ব্যাংকরাও তো বন্ডে ইনভেস্ট করছে। আলটিমেটলি ইন্ডিভিজুয়ালদের জন্য অনেক বেশি এফেক্টিভ হলো ইকুইটি মার্কেট, যেটা স্টক মার্কেট। ওই মার্কেটটাও আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে বাণিজ্যিক বন্ড বাজার প্রসারে একদিকে অলস অর্থ বাজার গতিশীল করবে, অন্যদিকে আর্থিক খাতে অংশীদারিত্ব বাড়বে সঞ্চয় নির্ভরশীল জনগোষ্ঠীর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দরকে বিস্ফোরণ ও অগ্নি ঝুঁকিমুক্ত করতে উদ্যোগ নিল জাতীয় রাজস্ব বোর্ড। এ লক্ষ্যে কীটনাশক, কেমিক্যাল এবং শিল্পের কাঁচামালের মতো 15 ধরনের পণ্য
বন্দরের শেডের পরিবর্তে বেসরকারি অফডকগুলো থেকে ডেলিভারি নেওয়ার নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া দেশের আমদানি রফতানি বাণিজ্য গতিশীল রাখতে 7 দফায় 65 ধরনের পণ্য অফডকগুলোতে পাঠানো হলো। তবে অত্যাধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জায়গা সক্ষমতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শাখারটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা চিঠিতে 15 ধরনের পণ্য বন্দরের শেডের পরিবর্তে অফডকগুলো থেকে ডেলিভারির ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে। বিশেষ করে কার্বনেটস, অ্যামোনিয়া কার্বনেটের মতো কেমিক্যাল, নানা ধরনের কীটনাশক, পেপার, সিরামিক, প্লাস্টিক, পলিমার, ফোমসের মতো শিল্পের কাঁচামাল খালাস হবে অফডকে। মূলত এসব কেমিক্যাল ও শিল্পের কাঁচামাল বন্দরের শেড থেকে ডেলিভারি হয় অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকি সহ নানা জটিলতার সৃষ্টি করছিল। ডেঞ্জারাস গুডস বা হ্যাজার্ডাস গুডস এগুলো নিয়ে আমরা সবসময় একটু শঙ্কায় থাকি, কারণ এগুলো যদি আমদানিকারকরা দীর্ঘদিন ডেলিভারি না নেয় কিংবা দ্রুত অকশন না হয় তাহলে এগুলা বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়, যেমন অগ্নি ঝুঁকি বা একটার সাথে একটা রাসায়নিক বিক্রিয়া। পৃথিবীর কোনো বন্দরের অভ্যন্তরে কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এক্ষেত্রে ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। তবে অবশেষে চট্টগ্রাম বন্দর সে ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। 2000 সালে রফতানি পণ্য, 2006 সাল থেকে 9 ধরনের আমদানি পণ্যের ডেলিভারির সুবিধা দেওয়া হয়। সবশেষ চলতি বছরের এপ্রিলে আরও 12 ধরনের কেমিক্যাল ও দাহ্য পণ্য বন্দর থেকে অফডকে পাঠিয়ে দেওয়া হয়। জটের সময় আমরা পণ্যগুলি বাইরে নিয়ে যাচ্ছি বিভিন্ন অফডকে, কিন্তু অফডকগুলি থেকেও চট্টগ্রাম বন্দরে যেন নিরবচ্ছিন্নভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেনার বা অন্যান্য পণ্য আসতে পারে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তবে ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তর করায় বন্দরে কন্টেনার উঠানামায় গতি বাড়ল। ব্যবহারকারীর প্রশ্ন তুলছেন অফডকের সক্ষমতা নিয়ে। যে সমস্ত পণ্য নেওয়ার রাখার মতো ক্যাপাসিটি তাদের মধ্যে নেই, ইকুইপমেন্টের ক্যাপাসিটি নেই। শুধু বন্দর কর্তৃপক্ষ একের পর এক পণ্য ডেলিভারি ওখানে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিলে হবে না, সেটাতে আমরা স্টেক হোল্ডাররা কষ্ট পাচ্ছি, আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে সক্ষমতার মাত্র 22 থেকে 25% ব্যবহার হচ্ছে বলে দাবি বিগডার। নতুন করে আরও 15টি পণ্য যুক্ত হলে সক্ষমতা হবে 40% কাছাকাছি। যখন চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য বেরিয়ে যাবে তখন রপ্তানি পণ্য প্রি স্ট্যাকিং করার সুযোগ চট্টগ্রাম বন্দরে তৈরি হবে। চট্টগ্রাম বন্দরে ট্রাক কম প্রবেশ করবে এবং আমরা বেসরকারি অফডকগুলো চট্টগ্রাম বন্দরে যে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি পাই তার চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভিটি এখন থেকে আমরা পাবো। রপ্তানির ক্ষেত্রে জাহাজে তোলার আগে শুল্কায়ন সহ জাহাজীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় অফডকগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত বছরের চেয়ে 2024-25 অর্থ বছরে বেনাপোল বন্দরে রেলপথে বাণিজ্য ঘাটতি হয়েছে 29,000 মেট্রিক টন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে একমাত্র বেনাপোল স্থল বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। গত সপ্তাহে জানিয়েছিলাম নানান প্রতিবন্ধকতায় সড়ক পথে বেনাপোল স্থল বন্দরে ভারতের সাথে 7 লাখ মেট্রিক টন বাণিজ্য ঘাটতির তথ্য। আজকে জানাবো রেলপথে বাণিজ্য পরিস্থিতি। 2024-25 অর্থ বছরে বেনাপোল স্থল বন্দর দিয়ে রেলপথে ভারতের থেকে আমদানি হয়েছে মাত্র 12,000 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। এর আগে আমরা দেখতে পেয়েছি 2023-24 অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে আমদানি হয়েছিল 41,000 মেট্রিক টন পণ্য। অর্থাৎ 2023-24 অর্থ বছরের চাইতে 2024-25 অর্থ বছরে এসে 29,000 মেট্রিক টন আমদানি পণ্য ঘাটতি দেখা গেছে। ব্যবসায়ী আমাদের জানিয়েছেন এই বাণিজ্য ঘাটতির বিষয়ে যে 5 আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে রাজনৈতিক আশ্রয় চলে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছি ভারত থেকে আমদানি বাণিজ্যে এবং রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেক পণ্য আমদানি করতে পারছে না, যার ফলে কিন্তু এই আমদানি বাণিজ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া রেল পথে যে অবকাঠামো উন্নয়ন দীর্ঘদিন ধরে সেই অবকাঠামো উন্নয়ন ঠিকমতো না হয় কিন্তু এখানে পণ্য খালাস করতে পারেন না ব্যবসায়ীরা। অর্থাৎ আজও পর্যন্ত কিন্তু এখানে কোনো ইয়ার্ড তৈরি করা সম্ভব হয়নি। বৃষ্টি হলে
হলেই কিন্তু রেলে পণ্য খালাসের কোনো পরিবেশ এখানে থাকে না, যার কারণে কিন্তু অনেক ব্যবসায়ীরা এই বেনাপোল বন্দর থেকে মুখ ঘুরিয়ে কিন্তু তারা অন্যান্য বন্দরে চলে গেছেন। এছাড়া আপনি জানেন 5ই আগস্টের পর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে যে রেলপথে ভারতের সাথে যে যাত্রী যাতায়াত হতো সেই যাত্রী যাতায়াতও কিন্তু এখনো পর্যন্ত বন্ধ আছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে 2023-24 অর্থ বছরের চাইতে 2024-25 অর্থ বছরে যে 29,000 মেট্রিক টন রেলপথে বাণিজ্য ঘাটতি হয়েছে তার সর্বশেষ। আবারও সরকারি বন্ড বাজার প্রসঙ্গ। বাংলাদেশ ব্যাংক বন্ড বাজার শক্তিশালী করতে চাইছে। বন্ড বাজারে নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু থেকে জানতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে ব্যাংকের পাশাপাশি সঞ্চয়পত্র ছিল, ট্রেজারি বন্ডও ছিল খুব স্বল্প পরিসরে। এখন সেটি সরকার সম্প্রসারণ করতে চায়, সেটি কর্পোরেটের পাশাপাশি বলা চলে ব্যক্তি খাতে উন্মুক্ত করছে খুব বড় পরিসরে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা খুব ভালো উদ্যোগ যে আসলে সরকার যে আমাদের ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল এটা আসলে ব্যক্তি খাতেও এক্সপানশন করতে চাচ্ছে। ব্যক্তি খাতের ডিস্ট্রিবিউশন ইস্যুতে যদি বলি, দেখুন এটা কখনোই আসলে যে রেস্ট্রিক্টেড ছিল তা না। আমরা কিন্তু বেসরকারি এনটিটি অথবা ব্যক্তিগতভাবেও কিন্তু ট্রেজারি বন্ড কিংবা বিল কিনতে পারতাম আগেও। এই মার্কেটে একটা বড় ধরনের সমস্যা যেটা ক্রিয়েটেড হয়ে গেছে, দেখুন ট্র্যাডিশনালি বাংলাদেশ ব্যাংক তার একটা নিজস্ব ক্লোজড মার্কেট সিস্টেমে অপারেট করে। কীরকম যে এটা শুধুমাত্র ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক প্রথমে ব্যাংকগুলোর কাছে বিক্রি করে, তারপরে ব্যাংকগুলো আবার এটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছে বিক্রি করে। এই যে অ্যাকাউন্টসের প্রসেস যেটা, এটা কিন্তু খুব একটা যে ইনভেস্টার ফ্রেন্ডলি তা কিন্তু না। মানে যেমন ধরুন যে আমি যদি একটা বন্ড কিনি ব্যক্তি হিসেবে, তখন এটা আসলে আমার ব্যাংকের জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করে এটাকে মেনটেন করাটা, এবং তারপরে এটা আবার ট্রান্সফারের ইস্যুয়েন্স আছে যে অন্য কারো কাছে যদি আমি বিক্রি করতে চাই সেক্ষেত্রেও এটা কাজ করে না। সো এটার সহজ সমাধান হচ্ছে যে এই বন্ডগুলোকে আমাদের যে মেইন ডিএসই মার্কেট যেটা আছে মেইন বোর্ডে লিস্ট করা, কারণ ওখানে ওই ইনফ্রাস্ট্রাকচারটা আছে। এটার আমরা মনে করি এটা অনেকদিন ধরে বাংলাদেশ ব্যাংক এবং এসিসি মিলে কাজ করার চেষ্টা করছে যাতে সরকারি বন্ডগুলো অ্যাটলিস্ট এই মার্কেটে নিয়ে আসা যায়। এখানে কিছু কিছু ছোটোখাটো সমস্যা আছে, যেমন ধরেন একটা প্রাইসিং ইস্যু আছে, যে বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেমটা অপারেট করে এটা ভার্চুয়ালি ফ্রি, ইন দ্য সেন্স যে ব্যাংকগুলোকে এটার জন্য লিস্টিং ইস্যু, বাংলাদেশ ব্যাংকও এটার জন্য লিস্টিংয়ের জন্য খরচ করতে হয় না, আবার ব্যাংকগুলো আসলে ট্রেড করার জন্য খরচ করতে হয় না। কিন্তু ক্যাপিটাল মার্কেট এটা নিয়ে আসলে তখন একটা ছোট একটা খরচের একটা ফ্যাক্টর কাজ করে। কিন্তু আমি মনে করি যে এটা ইকুয়ালাইজ করে একটা হতে পারে যে সেন্ট্রাল ব্যাংকের এই মার্কেট যেটা অপারেট করেন তারা, সেখানে কিছুটা আমাদের ক্যাপিটাল মার্কেটের সাথে ইকুইভ্যালেন্স যদি প্রাইসিং লোড করা যায় তাহলে এটা আসলে সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি বলি যে সাধারণ কর্পোরেট প্রতিষ্ঠান অন্য কেউ আসলো ডিএসসিতে, আপনি বলছে অ্যাড করার জন্য, সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী কতটা আস্থার সহিত এখানে আসবে সেটা প্রশ্ন থাকে কিনা? দেখুন, সরকারি বন্ডের আস্থার ব্যাপারে তো কোনো আসলে প্রশ্ন করে লাভ নেই, কারণ যে কোনো দেশেই আসলে এটা হচ্ছে ট্রিপলে। বাংলাদেশের সরকার থাকলে বাংলাদেশের সরকারের এই যে বন্ডের যেই দায় এটা সরকার পরিশোধ করবে, এটা নিয়ে আসলে আস্থার ইস্যু নেই। এখানে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে প্রাইসিং। যেমন ধরেন যদি আমি একটা এক্সাম্পল দিই, 3-4 বছর মানে যেহেতু এই টি-বিলটা আসলে খুব যে মার্কেট ড্রিভেন তা কিন্তু না। আপনি যদি কোভিডের ঠিক পরপর কিংবা কোভিডের ঠিক আগে দেখেন, আপনি দেখবেন যে ট্রেজারি বিলের রেট কিন্তু অনেক কম ছিল, তখন আমরা 5-5.5% লেভেলে ছিল, এবং সরকারের যেহেতু বড়োইং রিকোয়ারমেন্টও কম ছিল লোকাল মার্কেট থেকে, সরকার কিন্তু চায়নি যে এই রেটটা বাড়ুক। গত বছর থেকে আমরা যখন দেখছি যে গত 2 বছর ধরে আমরা যখন দেখছি যে টি-বিলের রেট বাড়ানো হচ্ছে, এবং বাড়ার কারণটা হচ্ছে সরকারের কিন্তু ঋণের পরিমাণও বেড়েছে। এর ফলে যখন আপনি বাড়াচ্ছেন তখন রেটগুলো টি-বিলের রেটগুলো অনেকখানি বেড়ে 12-12.5% পর্যন্ত পৌঁছে গেল। তখনই কিন্তু আসলে জেনারেল পাবলিক বিকামস ইন্টারেস্টেড। তো এইটাও একটা ফ্যাক্টর। আমি বরং বলবো যে বন্ড মার্কেটের কি ইস্যু, আস্থার সংকট আসলে সরকারি বন্ডের ক্ষেত্রে আদৌ নেই, সেখানে একটা প্রাইসিং ইস্যু আছে। আস্থার ব্যাপারটা আসলে কর্পোরেট বন্ডের ক্ষেত্রে আসে, সেটা আবার একটা মোটামুটি একটা ভিন্ন অধ্যায়। এটা কেন বলছেন যে কর্পোরেট মানে বন্ডে কি সমস্যা আপনারা ফিল করছেন? কর্পোরেট বন্ডে দেখুন, এখানে একটা জিনিস হচ্ছে, যেমন সরকারি বন্ডে যেমন রিস্ক হচ্ছে 0, সো আপনি কোনো ডিফল্ট রিস্কের প্রাইসিং করবেন না। কিন্তু ধরেন একটা ব্যাংক কিংবা একটা কর্পোরেট সরকারি বন্ডের যদি রেট যদি 12% হয়, তখন এটার সাথে একটা
রিস্ক প্রিমিয়াম অ্যাড হবে, তখন এটা হয়তো বা 12.5 হতে হবে কিংবা 14 হতে হবে। সো আমাদের প্রবলেমটা হয়ে গেছে যে এই বেঞ্চমার্কটা, এই রিস্ক প্রাইসিংটা, এটা আমরা লোকাল মার্কেটে নিয়ে আসতে পারছি না। এটার অনেকগুলো কারণ আছে। এক নাম্বার হচ্ছে যে আমরা যখন ইস্যু করতে যাচ্ছি তখন আসলে আমাদের যেই টাইম লাইন দরকার হয় এবং যেই ধরনের ইস্যুয়েন্স উইন্ডো থাকে, যেমন কর্পোরেটের পক্ষে আসলে এসিসির এখন যে রেগুলেশন আছে তাতে বছরে একবারে বেশি ইস্যু করা সম্ভব না, এবং বছরে একবারে বেশি ইস্যু করতে গেলেও তখন ব্যাপারটা যেটা হয়ে যায় যে আপনি যদি টাইম লাইনটা দেখেন যে অ্যাপ্লিকেশন থেকে ইস্যুয়েন্স পর্যন্ত কতদিন সময় লাগবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটার একটা কারণও আছে, সেটা হচ্ছে দেখুন আমাদের রেগুলেটররা যেটা করেন তারা এক ধরনের ফিজিবিলিটি বেসড অ্যাপ্রুভাল দেন, যে তারা আসলে ঠিক করে দেন যে এটা কি আসলে ফেরত দিতে পারবে কি পারবে না, এবং এটার প্রাইসিং কি করা উচিত। এই জিনিসগুলো যদি আপনি রেগুলেটরকে দিয়ে করতে বলেন তখন যেটা হয় যে এটা আসলে সময় সাপেক্ষ হবেই, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে যে আমরা কিন্তু রেগুলেটরদের কাছ থেকে কখনো কর্পোরেট বন্ডের কোনো গ্যারান্টি নেই না। সো ব্যাপারটা এমন না যে এসিসি বলছে যে না এটা ঠিক আছে, আমরা মনে করি এটা টাকা ফেরত দিতে পারবে, এর ধরনের কোনো স্টেটমেন্টও কিন্তু এসিসি দেওয়ার উচিত না। কিন্তু যেটা হয় যে এসিসি যখন এই কাজটা যখন ওই যে ফিজিবিলিটি বেসড অ্যাসেসমেন্টে বেসিসে করতে চায় তখন কিন্তু এই ধরনের একটা টেন্ডেন্সি চলে আসে। বরঞ্চ আমরা মনে করি যেটা গ্লোবালি মার্কেটে যেটা অপারেট করে, যে এসিসির আসলে, কিংবা এসিসি শুধু বলবো না, বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও যে এই রেগুলেশনটা হওয়া উচিত অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্লোজার হয়েছে কিনা, যে আমরা সমস্ত ইনফরমেশন ডিসক্লোজ করেছি কিনা ওই বেসিসে, এবং তখন যেটা হয় তখন আসলে এই ইস্যুয়েন্স প্রসেসটা 1-2 সপ্তাহে নেমে আসে। আসলে যেটা কথা বলছি সেটা হচ্ছে যে সরকার তার ব্যয় নির্বাহের জন্যই কিন্তু ট্রেজারি কিংবা সঞ্চয়পত্র যেটার মাধ্যমে অর্থ কালেক্ট করে থাকে, সেক্ষেত্রে এইটার মাধ্যমে আসলে বিনিয়োগ কিংবা সব মিলিয়ে কর্মসংস্থান সব কিছু কোনো বাধা হবে কিনা, সরকার কি বেশি ঋণ আহরণ করে ফেলবে কিংবা কি মনে করছেন? এখানে আপনি যে প্রবলেমটার কথা আমরা সবসময় গত কয়েক বছর ধরে খুব জোরালোভাবে বলে আসছি, যে ব্যাংকিং সিস্টেমের একটা ক্যাপাসিটি আছে। সরকার যদি খুব বেশি মাত্রায় ব্যাংক নির্ভর হয়ে পড়ে তখন যেটা হয় আমরা যেটাকে বলি যে ক্রাউডিং আউট। ধরা যাক যে ব্যাংকগুলোর কাছে 1 লক্ষ কোটি টাকা আছে ইনভেস্টমেন্ট করার জন্য, সরকার যদি ওখান থেকে বেশিরভাগ অংশ যদি সরকারি বন্ডে চলে যায় কিংবা সরকারের ঋণে চলে যায়, তখন যেটা হয় যে প্রাইভেট সেক্টরের পক্ষে কাছে আসলে ওই 1 লক্ষ কোটি টাকার একটা ছোটো অংশই অ্যাভেলেবেল হয়। এবং ব্যাপারটা এইভাবে বলতে পারি আমরা যে সরকারের ঋণ একটা সীমিত পর্যায়ে রাখা উচিত ব্যাংকিং সিস্টেম থেকে। এটা শূন্য করে দিলে কিন্তু আবার অন্য আরেক ধরনের বিপদ হবে, কারণ দেখেন ব্যাংকগুলোকে কিন্তু ডিপোজিট নিলে ওটা সরকারি একটা পোর্শন, সিআরআর এবং এসএলআর যেটা আমরা বলি, এটা কিন্তু ইয়েতে রাখতেই হবে, সরকারি বন্ডে রাখতেই হবে। সো একটা ডিমান্ড সবসময় থাকে। তো সেক্ষেত্রে মানে সব মিলে যদি বলি আমরা যে এটা সম্প্রসারণ করা কিংবা কর্পোরেট এবং ব্যক্তি বান্ধব কতটা সহজ হবে বাংলাদেশ ব্যাংকের জন্য, কি মনে করছেন? খুব সংক্ষেপে যদি বলেন। ব্যাপারটা মোটেই সহজ না, বাট আবার অন্য দিক থেকে চিন্তা করলে এটা সলিউশন যে আমরা জানি না তা তো না। এটা আমি যদি এইভাবে বলি জিনিসটাকে, দের আর ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস, যে কি করতে হবে এটা বাংলাদেশ ব্যাংক জানে। করার জন্য যেই কোর যেই ইয়েগুলো দরকার, ক্ষমতাটা দরকার, আইনি ক্ষমতা বলি কিংবা মার্কেট ক্যাপাসিটি বলি, এগুলোর অনেকগুলি অলরেডি ইন প্লেস। কিন্তু এটা করতে গেলে বেশ কিছু আপনার ব্যারিয়ার্স আছে যেগুলো রিমুভ করতে হবে, রেগুলেটরি ইস্যুস আছে, রেগুলেটরি ডিসিশনস আছে। এই জিনিসটা করতে পারলে আমি মনে করি এটা খুব যে বড় ধরনের চ্যালেঞ্জ তা না। অনেক অনেক ধন্যবাদ রাশাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের বন্ড বাজার নিয়ে। আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হয়েছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ। যাচ্ছে পরের সংবাদে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে এই মুহূর্তে বক্তব্য রাখছেন কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি যাচ্ছে সেখানে। সপ্তাহান্তের এই বৈঠকগুলো এবং আজকেও সকালের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে এটি আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের বিভিন্ন অবস্থানগুলো আমরা আবার পর্যালোচনা করছি। আপনাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে কমিশনের অর্থাৎ বিভিন্ন কমিশনের যে সুপারিশ তার পরিপ্রেক্ষিতে আপনারা যা আমাদেরকে জানিয়েছিলেন, পরবর্তী সময়ে একাধিক দিন আলোচনার সময় আপনারা যেগুলো জানিয়েছেন সেগুলো পর্যালোচনা করার পাশাপাশি উচ্চকক্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে, কি ধরনের অবস্থান আসলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সংবিধানের, সেগুলো বিবেচনা করে আমরা একটু সময় নিয়ে সিদ্ধান্তটা দিতে চাই। আমরা আশা করছি যে আগামী
2-3 দিন পরেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারবো। এর পাশাপাশি যেটা গুরুত্বের সঙ্গে দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে আজকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যে আলোচনাটা করতে চাচ্ছি, সেটা পটভূমিকাটা হচ্ছে এই যে বেশ কয়েকদিন ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব বিবেচনার জন্য দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে সর্বশেষ যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে, আপনাদের রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। আমরা 4টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছি সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে। সেটা নিয়ে কমিশন বিভিন্নভাবে পর্যালোচনা করার পর একটি সমন্বিত প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করেছে, যেটা আসলে প্রকৃতপক্ষে আপনাদের দলগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং গত কয়েকদিনের আলোচনার সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে, গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই জায়গায় এসেছি। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে সমস্ত উপাদান আপনাদের প্রস্তাবগুলোতে আছে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতেই আমরা এই নতুন সংশোধিত সমন্বিত প্রস্তাবটা হাজির করেছি। আমরা আশা করছি যে আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা এর একটা পরিণতির জায়গায়, একটা ঐক্যমতের জায়গায় আসতে পারবো। ফলে আমাদের লক্ষ্য হচ্ছে 31শে জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলেই সেটা প্রত্যাশা করছেন। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা বড় বিষয়ের দিক হচ্ছে যে গত প্রায় 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। দেখছেন এই সময় বাণিজ্য। পানি সংকটে 2 যুগ ধরে বন্ধ নেত্রকোনার দুর্গাপুরের একমাত্র সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মৎস্য চাষিরা। পাশাপাশি দীর্ঘদিন ধরে অচল থেকে নষ্ট হচ্ছে সরকারি অর্থে কেনা যন্ত্রপাতি। অবশ্য জেলা মৎস্য কর্মকর্তা বলছেন খামারটি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। পরিত্যক্ত ভবনটি নেত্রকোনার দুর্গাপুরের একমাত্র সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার। কালের বিবর্তনে নানা সমস্যায় জর্জরিত হয়ে এখন বেহাল অবস্থা, বন্ধ হয়ে গেছে উৎপাদন কার্যক্রম। 1960 সালে দুর্গাপুরের প্রায় 6 একর জায়গায় গড়ে তোলা হয় মৎস্যবীজ উৎপাদন কেন্দ্রটি। 1980 সাল থেকে 5টি হ্যাচারিতে বিভিন্ন মাছের রেণু উৎপাদন শুরু হয়, কিন্তু হ্যাচারিতে পানি সংকট দেখা দিলে 2000 সালে পুরোপুরিভাবে রেণু উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে অবকাঠামো সহ যন্ত্রাংশ। আগাছা জন্মে ফাটল ধরেছে ভবনে। অন্য জেলা থেকে রেণু আনতে খরচ বাড়ায় লোকসানে মৎস্য চাষিরা। গরিপুর থেকে আমরা পোনা আনতে হয়, সেখান থেকে পোনা আনলে আমরা অনেক পোনা দেখা যায় নষ্ট হয়ে যায়। এই বীজ উৎপাদন না হওয়ার কারণে আমাদের এলাকায় যে মৎস্য খামারিরা রয়েছে তারা এখান থেকে বীজ পাচ্ছে না। বীজ না পাওয়ার কারণে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিশ্রান্ত হচ্ছে, সময়ও তাদের ব্যয় হচ্ছে। পানি নিশ্চয়তার মাধ্যমে যদি হ্যাচারিটা আমরা পুনরুদ্ধার করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই সহায়তাটা, সার্ভিস, এইটাও আমরা জনগণকে দিতে হবে। এদিকে মৎস্য চাষিদের সুবিধার জন্য আবারও খামারটি চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। অবকাঠামোতে মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একটা প্রকল্পের মাধ্যমে এখানে অবকাঠামো মেরামতের জন্য প্রয়োজনীয় আশ্বাস পাওয়া গিয়েছে। বর্তমানে জেলায় 2265 জন মৎস্য চাষী রয়েছেন, আর পুকুর ও জলাশয়ের সংখ্যা 4492টি। সময় সংবাদ, নেত্রকোনা। সুনামগঞ্জের ওয়েস্টখালী মৎস্য অবতরণ কেন্দ্রে কমে গেছে দেশি ও চাষের মাছের সরবরাহ। চলতি মাসের শুরু থেকে এ বাজারে মাছের আমদানি কমে যায়। সকালে মৎস্য অবতরণ কেন্দ্রে মাত্র 2টি পিকআপ ও একটি মিনি ট্রাকে করে চাষের মাছ এনেছেন খামারিরা। এতে করে খুচরা মাছ ব্যবসায়ীদের অনেকেই মাছ না পেয়ে খালি হাতে ফেরত যান। খামারিরা জানান, বন্যার ভয়ে পানি আসার আগেই পুকুরে মাছ বিক্রি করে ফেলায় এবং হাওরের পানি কমে যাওয়ায় দেশীয় চাষের মাছের এই সংকট। তাই পুকুরের চাষের মাছ বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। পাঙ্গাস, কই, শিং, মাগুর, মৃগেল, রুই সহ চাষের মাছের দাম কেজি প্রতি গড়ে 100 টাকা পর্যন্ত বেড়েছে।
দেখছেন এই সময় বাণিজ্য। সরবরাহ সংকটের শঙ্কা কেটে যাওয়ায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সপ্তাহ ব্যবধানে দর পড়েছে 1.68%। বিপরীতে 7.5% বেশি দাম বেড়েছে প্রাকৃতিক গ্যাসের। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে কিছুটা নমনীয় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেই জ্বালানি তেলের বাজারে সরবরাহ সংকটের শঙ্কা কমেছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। রোববার সকালে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হয়েছে $67.30। একদিনেই দাম কমেছে 24 সেন্ট। সপ্তাহ ব্যবধানে দর পড়েছে 1.68%। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, সপ্তাহ ব্যবধানে প্রতি ব্যারেল ব্রেন্ট অয়েলের দাম 1.63% কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $69.21। একদিনেই দাম কমেছে 31 সেন্ট। দাম কমেছে গ্যাসোলিনেরও। সপ্তাহ ব্যবধানে 1% দাম কমেছে এই জ্বালানির। বিশ্ববাজারে প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হচ্ছে $2.14। তবে দাম চড়েছে প্রাকৃতিক গ্যাসের। এক সপ্তাহেই প্রতি 1000 ঘনফুটে দাম বেড়েছে 7.66%। বিক্রি হচ্ছে $3.56। MS আরিফিন, সময় সংবাদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো টিইডি অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট। শনিবার কুমিল্লা বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানের এই প্ল্যাটফর্মে নিজেদের অভিজ্ঞতা অনুপ্রেরণার গল্প শোনান 11 জন অতিথি। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। 2023 সালের 30 সেপ্টেম্বর প্রথম ইভেন্টটি আয়োজিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। দেখছেন এই সময় বাণিজ্য। 16 জুলাই অনেকটা তড়িঘড়ি করেই পর্তুগালের পার্লামেন্টে পাশ হয়েছে দেশটির নতুন অভিবাসন আইন। চূড়ান্ত অনুমোদন বা অধ্যাদেশের জন্য প্রেসিডেন্টের কার্যালয়ে অপেক্ষমান আইনটি বাস্তবায়িত হলে কঠিন হবে অভিবাসীদের পরিবারের সদস্যদের ভিসা প্রাপ্তি সহ নানা বিষয়। অভিবাসন সংশ্লিষ্ট নানা আইন সংশোধন করে অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে আয়োজনের শেষ নেই পর্তুগালের ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবশেষ 16 জুলাই একরকম তড়িঘড়ি করেই সংশোধিত অভিবাসন আইন পাশ হয় দেশটির পার্লামেন্টে। সেদিনই চূড়ান্ত অনুমোদন ও অধ্যাদেশ জারির জন্য পাঠানো হয় প্রেসিডেন্টের কার্যালয়ে। তবে 1 মাস সময় থাকায় এ আইনের ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট মার্সেলো। দ্রুত সিদ্ধান্ত নিয়ে অধ্যাদেশ জারি করতে বা ঠেকাতেও তোড়জোড় চলছে রাজনৈতিক মহলে। আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে মূলত কঠিন হবে পর্তুগালের ভিসা পাওয়া। এছাড়া রেসিডেন্স কার্ড পাবার 2 বছর না হলে স্ত্রী বা সন্তানদেরও আনতে পারবেন না অভিবাসীরা। জব সিকার ভিসার জন্য আবেদনের সুযোগ পাবেন কেবল যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা। পর্তুগালে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খাতে কাজ না পেলে ফিরে যেতে হবে নিজ দেশে। এমন নানা ইস্যু রয়েছে নতুন অভিবাসন আইনে। তবে অভিবাসীদের প্রত্যাশা, মানবিক দেশ হিসেবে পর্তুগালের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন আইনে স্বাক্ষর করবেন না প্রেসিডেন্ট। পর্তুগালে অভিবাসীদের জন্য নতুন যে আইনগুলো পাশ হয়েছে, এখন এই আইনগুলো আসলে রাষ্ট্রপতির অনুমতির অপেক্ষায় আছে। এই দেশের সরকার নিয়মগুলো পরিবর্তন করছে, যার কারণে আমাদের অনেক টেনশন হচ্ছে এবং কি অনেক সমস্যার সম্মুখীন হইতেছে। অন্যদিকে সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আরো কড়াকড়ি করতে একই দিনে পার্লামেন্টে পর্তুগাল পুলিশ পিএসপির বিশেষ ইউনিট ইউএনইএফ গঠন আইন পাশের 24 ঘন্টার মধ্যেই তাতে চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করেছেন প্রেসিডেন্ট। অবৈধভাবে পর্তুগালে বসবাসরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে ও অবৈধভাবে পর্তুগালে প্রবেশ ঠেকাতে কাজ করবে ইউএনইএফ। নতুন অভিবাসন আইন সংসদে পাশ হবার কয়েকদিন পরেও তাতে প্রেসিডেন্টের স্বাক্ষর না করাকে ইতিবাচক বলছেন অভিবাসীরা। তবে প্রয়োজন মনে করলে প্রেসিডেন্ট এটিকে পাঠাতে পারেন সাংবিধানিক আদালতে অথবা সংসদেও। অভিবাসী সহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা শুধু এই আইন নয়, অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে বরাবরের মতো ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সিদ্ধান্ত দিবেন প্রেসিডেন্ট। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর বাংলাদেশ থেকে দ্বিগুণ মৌসুমি ফল রফতানি হয়েছে দুবাই। সেই সঙ্গে বেড়েছে চাহিদাও। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত।
চলতি মৌসুমে আম, জাম, কাঁঠাল, লিচু সহ বাংলাদেশের নানা রকম মৌসুমি ফল দুবাইয়ের বাজারে পাওয়া যাচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় এবছর আলাবির ভেজিটেবল ও ফ্রুট মার্কেটে বাংলাদেশের প্রচুর মৌসুমি ফল আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যের এই বাজারে লাখ লাখ টন ফলের চাহিদা থাকলেও আমদানি প্রক্রিয়ার নানা জটিলতায় অনেক সময় গণ্ডি পেরুতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানিতে পরিবহন সুবিধা ও শুল্ক কমানো গেলে দুবাইয়ের বাজার বাংলাদেশি ফলের দখলে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ফ্রুটের চাহিদা বেশি, যদি বেশি বেশি আসে বাংলাদেশের ফ্রুট আমরা এখানে বিক্রি করতে পারবো। এটাকে সহজীকরণ করতে হলে সরাসরি শিপের ব্যবস্থা এবং বা ইয়ারে যেগুলো আসে আমাদের সেগুলোকে আরো কিভাবে সহজীকরণ করা যায়। ওয়ার হাউস বাংলাদেশের বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলোকে কিভাবে সমৃদ্ধ করা যায় এবং এটাকে ব্যাপকভাবে করতে হলে এখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদের সাথে সরকারের একান্ত আলোচনার ব্যাপার রয়েছে। সরকারের কাছেও আবেদন করবো, বাংলাদেশ সরকারের কাছে যেন আমাদের এই সবজি ফ্রুট রপ্তানির মধ্যে ফ্রেডের পুষে একটু কমানোর জন্য এয়ারলাইন্সগুলোকে চাপ দেয়। ব্যবসায়ীরা জানান, বিদেশি ফলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই বাজার দখল করতে পারবে বাংলাদেশের সুস্বাদু ফল। এতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়বে বলেও জানান ব্যবসায়ীরা। সরকার আমাদেরকে সাপোর্ট করে আমরা ভালো চাহিদা আছে। চট্টগ্রাম বন্দর থেকে দুবাইয়ের জেবল আলী পোর্টে কন্টেইনার জাহাজ চলাচলের ব্যবস্থা করলে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পণ্যের সমারোহ ঘটিয়ে অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব বলে মত ব্যবসায়ীদের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সঞ্চয়পত্রে মুনাফা কমায় অনেকেই ঝুঁকছেন বন্ডে। সরকারি বন্ড বাজার শক্তিশালী করতে চায় কেন্দ্র ব্যাংক। আর্থিক খাতে অংশ বাড়বে সঞ্চয় নির্ভরশীলদের, বলছেন বিশ্লেষক। চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিমুক্ত করার উদ্যোগ। 15 ধরনের পণ্য বন্দরের শেডের পরিবর্তে বেসরকারি অফডক থেকে ডেলিভারি নেয়ার নির্দেশনা জারি, সক্ষমতা বাড়ানোর দাবি। এবং পানি সংকটে 2 যুগ ধরে বন্ধ নেত্রকোনার মৎস্য বীজ উৎপাদন খামার। ক্ষতির মুখে চাষিরা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দ্রুতই চালুর উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। এই ছিল এই সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।